ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংসদীয় এলাকা বারাণসীতে ৫০তম সফরে আসছিলেন। আর এই সফরের জন্য প্রস্তুতি চলছিল জোর কদমে। ঘটনা হলো ১১ই এপ্রিল ২০২৫-এর। বাবরপুর এয়ারপোর্টে যখন তার বিমান নামে তখন প্রথমেই ৩ জন অফিসার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে দাঁড়িয়েছিলেন। ৩ জনের মধ্যে প্রথম হলেন পুলিশ কমিশনার আইপিএস মোহিত আগরওয়াল, দ্বিতীয় ছিলেন ডিভিশনাল কমিশনার আইএএস কৌশল রাজ শর্মা এবং তৃতীয় হলেন জেলার ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম। প্রধানমন্ত্রী তাদের কাছে পৌঁছান, তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন আর হাত মেলানোর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন ওই ১৯ বছর বয়সী মেয়েটি এখন কেমন আছে, তার শরীর এখন কেমন আছে। এই প্রশ্ন শুনে ৩ জন অফিসার যারা সে মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ২ জন আইপিএস এবং ১ জন আইএএস এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান, তাদের শ্বাস আটকে যায়। তারা ভাবতে বাধ্য হন আসলে ঘটনাটা কতটা বড়। ঘটনাটি এখন যে পর্যায়ে পৌঁছেছিল তার ফলে প্রধানমন্ত্রীর কানেও তার খবর পৌঁছে গিয়েছিল। এত বড় বিষয় যে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে মেয়েটির ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। এক ছোট্ট প্রশ্নের পেছনে ছিল এক ভয়ঙ্কর সত্য। অফিসাররা তখন মৃদু গলায় বললেন, হ্যাঁ স্যার, এখন মেয়েটির শারীরিক অবস্থা অনেক ভালো আছে, অনেকটা স্থিতিশীল। কিন্তু মেয়েটির সঙ্গে যা ঘটেছিল তা ছিল এতটাই ভয়াবহ যা যে কাউকে শিউরে উঠতে বাধ্য করবে। ঘটনা ছিল এমন যা শুনলে বুক কেঁপে উঠবে, মন বিষণ্ণ হয়ে যাবে। আসলে মেয়েটির সঙ্গে টানা ৬ দিন প্রায় ১৪৪ ঘন্টা ধরে গণধর্ষণ করা হয়। ঘটনা ঘটে ৬টি ক্যাফে এবং ৩টি হোটেলে বিভিন্ন জায়গায়। এই সময়ে ২৩ জনেরও বেশি লোক তাকে গণধর্ষণ করেন। বন্ধুরা, সেই ২৩ জন মানুষ মেয়েটির সঙ্গে যেভাবে নৃশংসতা করে তা কল্পনারও বাইরে। যখন এই ঘটনার আভাস মিডিয়ার কাছে পৌঁছায় তখন মিডিয়া এই ঘটনাকে হাইলাইট করে তোলে এবং তখন পুলিশের ঘুম ভাঙে। তখন পুলিশ এই ঘটনাটি নিয়ে সোচ্চার হয়। তারপর শুরু হয় তদন্ত চলাকালীন আরও ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। মেয়েটির শরীরে এক গুরুতর রোগ পাওয়া যায়। ভবিষ্যতে তার কি হবে, সে এই রোগ থেকে সুস্থ হতে পারবে কি না, এই বিষয়ে যদিও একটা প্রশ্ন আছে। কিন্তু ২৩ জন যে তার সঙ্গে যা করেছিল, যে ঘটনা ঘটিয়েছিল, তা নিঃসন্দেহে একটি ভয়াবহ হৃদয় বিদারক ব্যাপার। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আমি যে সত্য ঘটনা আপনাদের শোনাতে চলেছি তা উত্তরপ্রদেশের বারাণসীর। এখানে একটি থানা আছে, থানার নাম হলো লালপুর পাণ্ডেপুর। এই ঘটনার সূত্রপাত হয় এখান থেকেই। খাজুরি এলাকার একজন মানুষ, যিনি পেশায় একজন গাড়ি চালক, তার কাছে একটি ফোন আসে। তারিখটি ছিল ৪ এপ্রিল ২০২৫। ফোনের ওপার থেকে বলা হয়, আপনার মেয়েকে আমরা খুঁজে পেয়েছি, দয়া করে থানায় চলে আসুন এবং আপনার মেয়েকে নিয়ে যান। এই খবর পাওয়ার পর সেই বাবা কাঁদতে কাঁদতে স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছান। থানায় পৌঁছে তিনি দেখতে পান তার মেয়ে একটি ঘরের মধ্যে বসে আছে। মেয়েটির পাশে একজন মহিলা কনস্টেবল বসে আছেন। তিনি মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু মেয়েটি পুরোপুরি বেহুশ অবস্থায় রয়েছে, তার হুঁশ নেই, সে কথা বলতে পারছে না। তার সঙ্গে কে কথা বলছে, কি কথা বলছে তাও সে বুঝতে পারছে না। দেখে মনে হচ্ছিল মেয়েটির মধ্যে কোনো অনুভূতি নেই, সে কাউকে চিনতে পর্যন্ত পারছিল না। তার বাবা মেয়েটির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বারবার বলছিল, বেটা তুই ঠিক আছিস তো? কিন্তু মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তারপর মা তাকে বুকে জড়িয়ে ধরলেন আর আদর করে স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এদিকে পুলিশ কর্মীরা মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি এমনভাবে তাকাচ্ছিল যেন সে অপরিচিত কারোর সঙ্গে কথা বলছে। চোখে মুখে ভয়, অবিশ্বাস ও শূন্যতা প্রকাশ পাচ্ছিল। পুলিশ তখন মেয়েটির বাবা মাকে বলল,
আপনারা মেয়েটিকে বাড়ি নিয়ে যান, ওকে বিশ্রাম করতে দিন। আপনার মেয়ে যখন একটু স্বাভাবিক হবে তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, চিন্তার কোনো ব্যাপার নেই। আমরা পুরো বিষয়টা তদন্ত করে অবশ্যই দেখব। আপনারা নিশ্চিন্ত থাকুন, মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান, ওকে একটু রেস্ট করতে দিন। বাবা মা পুলিশের কথা মতো মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। বন্ধুরা, তখনও পর্যন্ত কেউ জানতো না মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছে। কেউ কিচ্ছু বুঝতে পর্যন্ত পারেনি। মেয়েটিকে নিয়ে যাওয়া হয় খাজুরি এলাকার তার নিজের বাড়িতে, যেখানে সে ছোট থেকে বড় হয়েছিল। 48 ঘন্টা পর মেয়েটির কিছুটা হুঁশ আসে। ধীরে ধীরে একটু একটু করে স্মৃতি ফিরতে শুরু করে তার। সে বুঝতে পারে তার সঙ্গে ঠিক কী হয়েছিল। সময় যত এগোচ্ছিল মেয়েটির স্মৃতিতে ভয়াবহ সব দৃশ্য ভেসে উঠছিল। আর কিছুক্ষণ পর থেকেই, অর্থাৎ 48 ঘন্টা পর থেকেই, যখন সে একটু একটু করে নিজের সঙ্গে হওয়া সমস্ত ঘটনাগুলো উপলব্ধি করতে পারছিল, সে নিজের সামনে কোনো পুরুষকে সহ্য করতে পারছিল না, এমনকি তার ভাই, তার বাবাকেও নয়। সে যখনই কোনো পুরুষকে দেখছিল আঁতকে উঠছিল, তার শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছিল, চোখে আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল, শরীর কাঁপছিল। সে চিৎকার করে উঠছিল আর ঘর থেকে পুরুষ মানুষদেরকে বেরিয়ে যেতে বলছিল। তখন তার মা কাঁদতে কাঁদতে বললেন, এখন থেকে এই ঘরে আর কোনো পুরুষ আসবে না, শুধুমাত্র মেয়েরা অর্থাৎ মহিলারাই আমার মেয়ের কাছে আসবে, তার সঙ্গে কথা বলতে আসবে। কোনো পুরুষ তার কাছে আসতে পারবে না, কারণ আমার মেয়ের মানসিক পরিস্থিতি খুবই খারাপ। কোনো পুরুষ মানুষকে দেখলেও খুবই উত্তেজিত হয়ে পড়ছে, খুবই ভয় পাচ্ছে। মা তাকে বুকে টেনে নিলেন, কাঁদতে কাঁদতে বললেন, মারে, আমি তোকে কোনোভাবেই ভেঙে যেতে দেব না। আমি আছি তো তোর জন্য, তোর সঙ্গে। তোর মা সব সময় তোর পাশে থাকবে, তুই একটু চিন্তা করিস না। মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে থাকলেন। কাঁদতে কাঁদতেই জিজ্ঞেস করলেন, মারে, কি হয়েছে তোর সঙ্গে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? এত অস্থির রয়েছিস কেন? মেয়েটির শরীর নেশার কারণে অবশ ছিল, দেখে মনে হচ্ছিল ওর শরীরে অতিরিক্ত পরিমাণে কিছু দেওয়া হয়েছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার ক্লাসের 4 জন ছেলে, মা, ওরা আমাকে নেশার দিকে টেনে নিয়েছে, আমাকে নেশায় আসক্ত করে দিয়েছে মা, আমি কি করতাম? মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে শান্ত কণ্ঠে বললেন, ভয় পাস না মা, যা হোক আমাকে খুলে বল, আমি তোর পাশে আছি। আসলে এই মেয়েটি 29শে মার্চ 2025 বাড়ি থেকে বেরিয়ে বলে, আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, সেখান থেকে বাজার যাব, কিছু বই কিনতে হবে, 2-4 ঘন্টার ব্যাপার, তার মধ্যেই ফিরে আসব, তোমরা চিন্তা করো না। এদিকে 2-4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ বাবা মা যতটা তার মেয়ে বলেছিল যে আমার 2-4 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করার পর মেয়েটি যখন বাড়ি ফিরল না, তখন তারা একটু অস্থির হয়ে পড়ল। মা বাবাকে বললেন, তোমার মেয়ে এখনও বাড়ি ফেরেনি, বলেছিল বাজারে যাবে, বান্ধবীর বাড়িতে যাবে, কিন্তু এখনও তো ফিরল না, একটু ফোন করে দেখো না কোথায় আছে। মেয়েটির বাবা মেয়েটিকে ফোন করতে শুরু করলেন, কিন্তু তখন মেয়েটির ফোন বন্ধ যাচ্ছিল, সুইচ অফ বলছিল। যেভাবেই হোক যোগাযোগ করা যাচ্ছিল না। পরিবারের সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন, চিন্তায় দিশেহারা হয়ে সোজা পৌঁছে যান তাদের সামনের, অর্থাৎ তাদের কাছাকাছির একটি থানায়। সেখানে গিয়ে বলেন, সাহেব, আমার মেয়ে হারিয়ে গেছে, ওর বয়স আনুমানিক 19 বছর, এখনও গ্র্যাজুয়েশন করছে, পড়াশোনায় অতটা ভালো না হলেও খেলাধুলার প্রতি ওর খুব ঝোঁক, আমরা ওকে স্পোর্টস কলেজে ভর্তি করতে চাই, দয়া করে আমাদের মেয়েকে খুঁজে দিন, কোথায় আছে জানার চেষ্টা করছি, কিন্তু ওর ফোন সুইচ অফ লাগছে, ফোন পাচ্ছি না, আপনারা একটু দেখুন না, আমার মেয়েটাকে একটু খুঁজে দিন। পুলিশ তার পরিচয়, গায়ের রং, হাইট, জামা কাপড় সব তথ্য নিলেন। তারপর বাবা মাকে বললেন, চিন্তা করবেন না, আমরা খোঁজ করব। মেয়েটি 29শে মার্চ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু সেদিনে ফেরেনি। 30শে মার্চ সে আসেনি, 31শে মার্চ সেদিনও সে আসেনি। 1 এপ্রিল কেটে যায়, কোনো খবর ছিল না। 2রা এপ্রিল, 3রা এপ্রিল, এভাবেই একটা একটা করে দিন চলে যেতে লাগলো।
কিন্তু সময় শুধু চলেই যাচ্ছিল, মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে 4 এপ্রিল থানার দিক থেকে একটি ফোন আসে। সেখানে বলা হয়, আপনার মেয়ে থানায় এসেছে, এখানে এসে নিজের মেয়েকে নিয়ে যান, তাকে দেখে যান। যখন বাবা মা থানায় পৌঁছায়, মেয়েটি যা বলছিল তা সত্যি হাড় হিম করে দেওয়ার মতো। মেয়েটি জানায়, আমি যখন হাঁটছিলাম হঠাৎ করেই রাজ বিশ্বকর্মা নামের এক ছেলে আমার সামনে আসে। সে আমাকে কিছু খাওয়ায়, সম্ভবত নেশার কিছু। তারপর আমাকে একটা ঘরে নিয়ে যায়। সেখানে সে ও তার এক বন্ধু মিলে রাতভর আমার সঙ্গে অন্যায় কাজ করে। তারপর ওরা আমাকে লঙ্কা এলাকার এক ক্যাফেতে নিয়ে যায়। সেখানেও একই কাজ চলতে থাকে। রাতভর আমার সঙ্গে যা করেছে আমি ভাষায় বলতে পারবো না মা। বন্ধুরা, এত কিছুর পর ওরা তাকে ছেড়ে দেয়, কিন্তু সে তখনও গভীর নেশায় ছিল, নিজেকে সামলাতে পারছিল না। মেয়েটি তখনও অচেতন অবস্থায় ছিল, ঠিকমতো নিজেকে সামলাতে পারছিল না। পরের দিন অর্থাৎ 30শে মার্চ এক সমীর নামের ছেলের সঙ্গে তার দেখা হয়। ওই ছেলেটি তার পরিচিত ছিল, বন্ধুও বলা যেতে পারে। সমীর তার আরেক বন্ধুর সঙ্গে আসে এবং দুজনে মিলে মেয়েটিকে বাইকে বসায় এবং বাইক নিয়ে সরাসরি হাইওয়ের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে দুজনে মিলে মেয়েটির সঙ্গে অশ্লীল ও অমানবিক কাজ করে। বন্ধুরা, সব কিছুর পর যখন তাদের মন ভরে যায়, তখন মেয়েটিকে নদেশ্বর নামক এক জায়গায় গিয়ে ফেলে রাখা হয়। মেয়েটির শারীরিক ও মানসিক অবস্থা তখন আরও খারাপ। সে পুরোপুরি বেহুশ, নিজে হেঁটে চলার অবস্থাও নেই। এরপর আসে 31শে মার্চ। সেখান থেকে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় আয়ুষ নামের এক ছেলের সঙ্গে। আয়ুষ তাকে মলধই সিগড়া এলাকার দিকে নিয়ে যায়। সেখানে একটি কন্টিনেন্টাল ক্যাফে নামের ক্যাফে রয়েছে। আয়ুষ মেয়েটিকে সেখানে নিয়ে যায়। প্রথমে মেয়েটিকে আবার নেশা দেওয়া হয়, কারণ তখন মেয়েটি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল ওই বিষে। এই নেশা তাকে অনবরত দেওয়া হচ্ছিল। মেয়েটার অবস্থা এমন হয়েছিল, খাওয়ার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু নেশা না দিলে সে যেন থাকতেই পারবে না, বাঁচতেই পারবে না। নেশা দেওয়ার পর ক্যাফেতে নিয়ে গিয়ে আয়ুষের সঙ্গে আরও কয়েকজন ছেলে ছিল। এই ছেলেগুলো পালা করে সারা রাত ধরে মেয়েটির সঙ্গে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে। বন্ধুরা, মেয়েটি কাঁদছিল, বিলাপ করছিল। তার কান্না, তার চিৎকার, তার অসহায়তা সব কিছু যেন বাতাসে মিশে যাচ্ছিল। কারণ যাদের কানে পৌঁছানোর কথা ছিল তারা যেন কান বুজে রেখেছিল। তাদের চোখে শুধু একটা জিনিসই ছিল, এটা একটা মেয়ে। এই পিশাচেরা, এই কামুক দানবেরা তার সঙ্গে জঘন্য ও অমানবিক কাজ করল। তারপর তাকে ছেড়ে দিল এই হুমকি দিয়ে, যদি কাউকে কিছু বলিস তো পরিণতি খুবই ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে। মেয়েটি কোনো মতেও সেখান থেকে বের হয়। তারপর আসে 1 এপ্রিল। এই দিন রাস্তায় তার দেখা হয় সাজিদ নামের একটি ছেলের সঙ্গে। সাজিদ তাকে বলে, চলো আমি তোমাকে গার্লস হোস্টেলে পৌঁছে দিচ্ছি। কিন্তু হোস্টেলে নয়, সে তাকে নিয়ে যায় একটি হোটেলে। সেখানে ছিল 3 জন আলাদা আলাদা লোক। তার সঙ্গে তারা সেখানে ঘৃণ্য ও অশ্লীল কাজ করে। মেয়েটি একেবারে ভেঙে পড়ে। সে যেখানে যাচ্ছে, খাওয়ার পাওয়ার আগেও প্রথমে সে নেশা পাচ্ছে। এই নেশার দুর্বলতাকে ওরা ব্যবহার করেছিল, তার শরীরকে পণ্যে পরিণত করেছিল। সে কাঁদছিল, আর্তনাদ করছিল, কিন্তু সেই নৃশংস পশুদের কোনোরূপ কোনো অনুভূতিই হচ্ছিল না। তারপর তারা ঔরঙ্গাবাদ নামক এক জায়গায় যায়। সেখানে একটা গুদাম ছিল। সেখানে অমন এবং আরও কয়েকজন ছেলে ছিল। তারা দুজন মিলে তার সঙ্গে নোংরা ও পাশবিক কাজ করে। মেয়েটি তখন আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে প্রতিবাদ করার অবস্থাতেও ছিল না। শুধু অচেতন বেঁচে থাকাও যেন মৃত্যুর মতো মনে হচ্ছিল তার কাছে। তাকে তারা বারবার আঘাত করছিল। এই সময়ে কয়েকটা চেনা মুখও তার চোখের সামনে এসে পড়ে
এরপর সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে আর কিছু দূর গিয়ে তার দেখা হয় ইমরান নামের একজনের সঙ্গে। ইমরান তাকে নেশা দেয় এবং সেই অবস্থাতেই সে ওই মেয়েটির উপর অত্যাচার করতে যায়। কিন্তু এবার মেয়েটি চিৎকার করে ওঠে, জোরে জোরে চেঁচাতে থাকে এবং একবারের জন্য হলেও এই চিৎকার একটি কম্পন তৈরি করে। বলে, চিৎকার চেঁচামেচির কোনো দরকার নেই, আমি তোমাকে ছেড়ে দেব। তারপর ইমরান মেয়েটিকে নিয়ে যায় একটি আইপি মলের কাছে, যেখানে তাকে ছেড়ে দিয়ে নিজে সেখান থেকে চলে যায়। এরপর আসে পরের দিন, অর্থাৎ 2রা এপ্রিল। মেয়েটি কোনোভাবে হাঁটতে হাঁটতে আইপি মলের কাছাকাছি পৌঁছায়। সেখান থেকে রাজ খান নামের এক ব্যক্তি তাকে নিয়ে যায় হুক্কুলগঞ্জ নামের এক এলাকায়। সেখানে একটা বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানে গিয়ে আবারও তার সঙ্গে ওই জঘন্য এবং ঘৃণ্য কাজ করা হয়। চাউমিনের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে মেয়েটিকে খাওয়ানো হয় এবং নেশার ঘোরে মেয়েটি কিছুই করার ক্ষমতায় ছিল না। তখন মেয়েটি কাকুতি মিনতি করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। তারপর তারা মেয়েটিকে 80 ঘাটে ছেড়ে দেয়, যেখানে মেয়েটি একা একা এদিক ওদিক হাঁটতে থাকে, ঘুরে বেড়াতে থাকে। 3রা এপ্রিল দানিশ নামের এক ছেলে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। সেখানে আরও কয়েকজন ছেলে মিলে তার সঙ্গে ভয়ঙ্কর এবং নোংরা কাজ করে। সেই সময় আবারও তাকে নেশার দ্রব্য খাওয়ানো হয়। যখন তাদের মনের খাইশ মিটে যায়, মনের ইচ্ছা মিটে যায়, তখন তারা মেয়েটিকে চৌক ঘাটে ফেলে দিয়ে চলে যায়। তারা ভেবেছিল মেয়েটি তো একেবারে বেহুশ অবস্থায় আছে, কাউকে কিচ্ছু বলতে পারবে না। এদিকে পুলিশ মেয়েটিকে খুঁজছিল ঠিকই, কিন্তু তারা হয়তো ততটা তৎপরতা দেখাচ্ছিল না যে তারা মেয়েটিকে খুঁজেই পেল না। শেষমেশ মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের কাছে সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। সমস্ত পরিবার তছনছ হয়ে যায়। তারা সোজা চলে যায় সেই পুলিশ স্টেশনে। ঘটনা ছিল 6 এপ্রিল 2025। তিনি পুলিশ স্টেশনে গিয়ে বলেন, সাহেব, আমার মেয়ের সঙ্গে খুবই ভয়ঙ্কর এবং ঘৃণ্য ঘটনা ঘটেছে, আপনারা দয়া করে এফআইআর নথিভুক্ত করুন। পুলিশ প্রথমে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যখন মিডিয়ায় প্রচুর পরিমাণে আলোড়ন ওঠে, তখন পুলিশের ঘুম ভাঙে। অবশেষে মেয়েটির অভিযোগের ভিত্তিতে 7 এপ্রিল 2025 তারিখে 23 জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়, যাদের মধ্যে 12 জন নামজাদা অভিযুক্ত, অর্থাৎ যাদেরকে মেয়েটি ভালোভাবে চিনতে পারছিল, ভালোভাবে তাদের নাম বলতে পারছিল, এবং 11 জন অজ্ঞাত পরিচয় অভিযুক্ত, যাদেরকে সেই মেয়েটি এর আগে কখনো দেখেনি, এর আগে তাদেরকে চিনত না। তারপর পুলিশ টানা অভিযান শুরু করে। যতই মিডিয়াতে এই খবর ছড়াতে থাকে, ততই পুলিশের ওপর চাপ বাড়তে থাকে। শেষমেশ পুলিশ ওই 12 জনকে গ্রেপ্তার করে। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়, জিজ্ঞাসাবাদ শুরু হয়। তখন জানা যায় এই 12 জনের মধ্যে বেশিরভাগই নেশার দ্বারা আসক্ত এবং তাদের মোবাইলে ছিল অশ্লীল ভিডিও। প্রায় 540 জন মেয়ের ছবি ছিল সেখানে। কারোর নগ্ন ছবি, কারোর ভিডিও রেকর্ড করা হয়েছে। তার মধ্যে অন্তত 100 জন মেয়ে এমন ছিল যারা নিজেদের ইচ্ছায় সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি বা ভিডিও করেছিল। ভিডিও দেখে মনে হচ্ছিল যেন তারা নিজেদের দেহ প্রদর্শন করছে, কিন্তু পরে জানা যায় এই ভিডিও ছবিগুলো ব্যবহার করা হয়েছে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য, তাদের দেখিয়ে লোভ দেখিয়ে ডেকে আনার জন্য। পুলিশ যখন আরও গভীরে তদন্ত শুরু করে, তখন জানা যায় এই সম্পূর্ণ ঘটনার মূল মাস্টারমাইন্ড হলো আনমোল গুপ্তা নামের এক ব্যক্তি। পুলিশের দ্বারা দেওয়া তথ্য থেকে জানা যায় এই ব্যক্তি আসলে 2018 সালে একজন দরিদ্র চাউমিন বিক্রেতা ছিলেন। রাস্তার ধারে ঠেলা গাড়িতে চাউমিন বিক্রি করতেন। তারপর ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে। 2020 সালে সে একটি ছোট্ট দোকান খোলে। সেখানে বার্গার, চাউমিন, রোল ইত্যাদি বিক্রি করত। এরপর
সে স্মিথ স্কুলের পাশে আরও একটি দোকান খোলে। এরপর সে আরও এগিয়ে যায় এবং সিগনায় কন্টিনেন্টাল ক্যাফে নামের একটি ক্যাফে খোলে। এই ক্যাফেতে প্রথমে ছেলেরা ওয়েটার ছিল, পরে মেয়েদের চাহিদা বাড়তে থাকে এবং ক্যাফেতে হুক্কা ও মদ পরিবেশন করা হতো। ক্যাফের যারা কাস্টমার ছিলেন তারা ডিমান্ড করতেন মেয়েরা পরিবেশন করুক, মেয়েরা হুক্কা এনে দিক, মদ পরিবেশন করুক। এরপর সেখানে মোটা টাকায় মেয়েদেরকে ডেকে আনা শুরু হলো। মেয়েরা আসতে থাকে আর অন্য মেয়েরাও আকৃষ্ট হয় এই কাজ করার জন্য। ধীরে ধীরে অনেক মেয়েরাই নেশার জালে আটকে পড়ে। এমন অনেক মেয়ে ছিল যাদের কাছে টাকা ছিল না, কিন্তু নেশা করা ছাড়া তাদের কাছে উপায়ও কিছু ছিল না। তখনই মূল মালিক অনমোল গুপ্তা তাদের সামনে একটা অফার রাখে। সে বলে, যদি কারো নেশা করার ইচ্ছা থাকে তাহলে চিন্তা করো না, একদম ফ্রি বিনামূল্যে নেশা পাবে, কোনো টাকা পয়সার দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত ছিল একটাই, ফ্রি নেশা শুধু সেই মেয়েরা পাবে যারা কোনো কাস্টমারের সঙ্গে যেতে রাজি হবে, তার সঙ্গে সময় কাটাবে, যেমনটা সে চায় তেমনটা করবে। অনেক মেয়েরাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন আর কেউ অভিযোগ করে না, কেউ প্রতিবাদ করে না। অনমোল গুপ্তা বুঝে যান এই ব্যবসা খুব লাভজনক, না কোনো ঝামেলা, না কোনো বাধা। এরপর সে 5টি ছেলে তৈরি করে। পরে এই সংখ্যা বেড়ে গিয়ে 15তে পৌঁছায়। এই ছেলেদেরকে এজেন্ট হিসেবে কাজ করানো হয়। তাদের কাজ ছিল তরুণীদের প্রেমের ফাঁদে ফেলা এবং তাদেরকে নেশায় আসক্ত করানো। এভাবেই সরল সিধে মেয়েরা ওই ক্যাফেতে আসতে শুরু করে এবং আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশা তাদের জীবনের অংশ হয়ে ওঠে এবং যখন তারা আরও নেশা চায় তখন তাদের বলা হয়, তোমাকে কিছু ফটো তুলতে হবে, নগ্ন ফটো। কাস্টমারদের আকৃষ্ট করার জন্য এসব দরকার, তোমাকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। এভাবেই এক প্রকার যৌন ব্যবসার চক্র শুরু হয় আর অনমোল গুপ্তা এই চক্রে দক্ষ হয়ে ওঠেন। এই 15 জন ছেলের সহায়তায় সে যত এই কাজ চালিয়ে যেতে থাকে ততই মেয়েদের সংখ্যা বাড়তে থাকে। ঠিক এই কারণেই 540 জন মেয়ের নগ্ন ছবি ও ভিডিও সেই সময় পুলিশরা বাজেয়াপ্ত করেছিল, সেখানে ধরা পড়েছিল। এই জন্য প্রায় 100 জন মেয়ে এমন ছিল যারা নিজেদের ইচ্ছায় নগ্ন ছবি তাদেরকে দিতে রাজি হয়েছিল। তাদের কোনো আপত্তি ছিল না এই কাজ করতে। এই ছবি ও ভিডিও পাঠানো হতো বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এমন রাজ্যে কাস্টমারদের কাছে তাদের লোকেশন অনুযায়ী। পুলিশ যখন এই পুরো চক্রের ইতিহাস খতিয়ে দেখে তখন জানতে পারে এই নেটওয়ার্ক শুধুমাত্র 6টি রাজ্যে সীমাবদ্ধ নয়, এটা আরও অনেক জায়গায় বিস্তারিত। বন্ধুরা, পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে এবং এই তদন্তের দ্বারাই খাজুরি এলাকার সেই মেয়েটির কথা উঠে আসে যার স্বপ্ন ছিল যে সে স্পোর্টসে কিছু বড় অর্জন করবে, দেশকে গর্বিত করবে এবং মেডেল নিয়ে আসবে দেশের জন্য। কিন্তু এই মেয়েটিকে তার 4 বন্ধু সহযোগীরা এমন এক নেশার জালে ফাঁসিয়েছিল যার ফলে সে এক ধরনের যৌন র্যাকেটে ফেঁসে যায় এবং সেখানে তার সঙ্গে নৃশংস ও ঘৃণ্য ঘটনা ঘটে। যখন সে এই ঘটনা তার বাবা মাকে জানায় তখন সেই কাহিনী পুলিশ পর্যন্ত পৌঁছায়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করতে শুরু করে এবং প্রাথমিক অনুমান ছিল যে অনেক বড় বড় মানুষের মুখও সামনে আসতে পারে। তদন্ত শুরু করতে গিয়ে মেয়েটির মেডিকেল করা হয় এবং মেডিকেল পরীক্ষায় জানা যায় হ্যাপাটাইটিস বি ভাইরাস মেয়েটির শরীরে পাওয়া গেছে, যা একটি মারাত্মক অসুখ। এখন এই বিষয়ে এই আশঙ্কা করা হচ্ছে মেয়েটির সঙ্গে যারা এমন ঘৃণ্য কাজ করেছে তাদের মধ্যেও হয়তো এই অসুখ ছড়িয়ে পড়তে পারে।
এরপর পুলিশ যখন এই বিষয় নিয়ে আরও গভীরে তদন্ত করতে শুরু করে তখন জানা যায় যে আনমোল গুপ্তার বাবা শরৎ গুপ্তা 2022 সালে ক্যান্ট থানায় একটি অভিযোগের ভিত্তিতে মামলা করেছিলেন এবং তিনি জেলেও গিয়েছিলেন। এরপর যখন বারবার তার জামিনের আবেদন নাকচ করা হচ্ছিল তখন হাইকোর্টের আপিল করা হয় এবং হাইকোর্টে আপিল করার পর তার জামিন মঞ্জুর করা হয়। যদিও জেলে থাকার পরও সেই ব্যক্তি সঠিকভাবে শিক্ষা নিতে পারেনি, তার জেলে থাকার পর সঠিকভাবে শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু বাবাও এবং ছেলে আনমোল গুপ্তাও কোনোভাবেই পরিবর্তন হয়নি। তারা বাইরে বেরিয়ে আবারও এমন একটি কাজ করতে শুরু করেছিল। এর ফলে এটা পরিষ্কার যে যদি আইন যথাযথভাবে কাজ করে এবং কঠোর মনোভাব পোষণ করে তবে আনমোল গুপ্তার মতো মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারত না এবং তাদের তৈরি করা ওই 15 জন ছেলের দল যারা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে নেশার জন্য আটকে রাখত, নেশায় আসক্ত করত এবং তাদের সঙ্গে এই ঘৃণ্য কাজ করত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যেত। এরপর আরও প্রশ্ন আসে, এই চক্রটি ভাঙবে কি না? আনমোল গুপ্তার মতো অপরাধী আবারও কি আইনকে ফাঁদে ফেলে আইনের চোখে ধুলো দিয়ে ওই একই রকম কাজ শুরু করবে? এটা তো ভবিষ্যতেই বলে দেবে। কিন্তু ওই মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে তা সত্যি ভয়াবহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তার সাংবাদিক সফরে অর্থাৎ 50তম দফায় বেনারসে এসে 3 জন অফিসারের কাছে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন যে মেয়েটির শরীর কেমন আছে, তার এখন অবস্থা কেমন, তখন অফিসারদের ঘুম ভেঙে যায় এবং তদন্তে নতুন গতি আসে। এখন মনে হচ্ছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ফলে এইগুলার তদন্ত আরও গুরুত্ব সহকারে এগিয়ে যাবে। আশা করছি মেয়েটি এখন ন্যায্য বিচার পাবে এবং ওই 546টি মেয়ের জন্য তাদের পরিবারের জন্য বলা হয়েছে যে যাদের সঙ্গে কোনো ভুল হয়েছে তারা আমাদের এই বিষয় নিয়ে জানান। তারা যেন নিজেদের সমস্যার কথা, তাদের সঙ্গে যা ঘটনা ঘটেছে সেগুলো পুলিশের কাছে এসে সেগুলো প্রকাশ করেন। কিন্তু বন্ধুরা, সমাজের ভয়ে কে আসবে সেখানে? কে তার সম্মান ধ্বংস করবে? এটা তো আমরা সবাই জানি, কারণ এটা একটি কঠিন বাস্তব। সমাজে মেয়েদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক অন্যায় ঘটে, কিন্তু মেয়েরা নিজেদের কথা ভেবে, নিজেদের পরিবারের কথা ভেবে, নিজেদের পরিবারের সম্মানের কথা ভেবে নিজেদের উপর হওয়া এই ঘটনাগুলোকে প্রকাশ করতে চায় না, নিজেদের উপর হওয়া এই অন্যায়গুলোকে প্রকাশ করতে চায় না। আর যার কারণে অন্যায়কারীরা আরও বেশি অন্যায় করছে, তারা আরও বেশি প্রশ্রয় পেয়ে যাচ্ছে। বন্ধুরা, এই পুরো ঘটনা শোনানোর উদ্দেশ্য আপনাকে বিরক্ত করা নয়, আপনাদের কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া নয়, বরঞ্চ আপনাদের সচেতন করা, আপনাদের সাবধান করা এবং আইনের কাছে একটা আর্জি জানানো যে এমন ধরনের নৃশংস ব্যক্তিদেরকে, এমন ধরনের মানবরূপী পশুদেরকে তাদের কৃতকর্মের জন্য যথার্থ শাস্তি প্রদান করা, যাতে আর কখনো কোনো মেয়ের সঙ্গে এমন কোনো ঘৃণনীয় কাজ না হতে পারে। বন্ধুরা, আজকের এই ঘটনা সম্বন্ধে আপনাদের কি ধারণা? আপনারা এই বিষয় নিয়ে কি বলতে চান? মেয়েটির সম্বন্ধে আপনাদের কি ধারণা এবং তার সঙ্গে যারা এই কর্ম করেছে আপনারা তার বিষয়ে কি শাস্তি চান? তাদের জন্য আপনারা কি শাস্তি দাবি করেন? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জাগ্রত থাকুন।